আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমি নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে একটি পাঠ আলোচনা করব। আমি নাহিদ সুলতানা। গত ক্লাসে আমি তোমাদের বইয়ের দ্বাদশ অধ্যায়ের নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা আর এবং এই নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থার অনিয়ম হলে কী ধরনের রোগ হয় তার মধ্যে বিভিন্ন রোগের মধ্যে ডায়াবেটিস রোগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের বইয়ে পার্ট 2, 3 এবং 4 আলোচনা করব। ছাত্রীরা, তোমরা বই খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করো। গত ক্লাসে ডায়াবেটিস রোগ সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখেছি ডায়াবেটিস রোগ একটা অসংক্রামিত রোগ, নিয়মতান্ত্রিক জীবনযাপনের অব্যবস্থাপনা, বংশগত কারণ, বিভিন্ন কারণে হয়। তবে ডায়াবেটিস রোগটা কি নিয়ন্ত্রণে রাখা যায় সম্পূর্ণ না সারলেও, এটা আমরা জেনেছি। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখার জন্য শৃঙ্খলা যে কি ভূমিকা পালন করে, শৃঙ্খলা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে এবং কিভাবে শৃঙ্খলা মানা যায় সেই সম্পর্কে আলোচনা করে আমি পরের পাঠে চলে যাব। দেখো, ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের শৃঙ্খলাকে নিয়মিত ও পরিমিতভাবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং এই সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলতে হবে। তাহলে কি নিয়মিত আগে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সুষম খাদ্য গ্রহণ করতে হবে, যে খাদ্যে সমস্ত উপাদান পরিমিত পরিমাণে থাকে এবং বয়স, ওজন এবং শারীরিক চাহিদা অনুযায়ী যে সমস্ত খাদ্যগুলো খাওয়া উচিত সেই খাদ্যগুলো গ্রহণ করা উচিত পরিমিত পরিমাণে, এবং যেগুলো খাওয়া নিষেধ সেগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে কি হবে? ডায়াবেটিস রোগটা নিয়ন্ত্রিত থাকবে। তারপর দেখো, নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম, শারীরিক পরিশ্রম করা। ব্যায়াম এবং শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নাই। এটা ডায়াবেটিস রোগী হোক বা স্বাভাবিক সবার জন্যই নিয়মিতভাবে কিছু কিছু ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম করলে ভালো থাকা যায়, শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। এরপর ডায়াবেটিস রোগ হলে কি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী যে সমস্ত চিকিৎসকরা ওষুধপত্র দিবে, তারপরে ইনসুলিন, এগুলো যদি প্রেসক্রাইব করে সেভাবে গ্রহণ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সবাইকেই থাকতে হবে, ডায়াবেটিস রোগীদেরও থাকতে হবে। আর একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কোনটা? পায়ের নিয়মিত যত্ন নিতে হবে। কারণ পায়ে যদি কোনো রকম ইনফেকশন হয়, অন্যান্য স্বাভাবিক মানুষের চেয়ে যে কোনো ইনফেকশন, আগেও আমি বলেছি, গত ক্লাসেও বলেছি, যে কোনো ইনফেকশন যে কোনো কিছুর জন্য ডায়াবেটিস রোগীদের সারতে সময় লাগে। আরও আমরা দেখি, আরেকটা বিষয় হলো ডায়াবেটিস রোগের চিকিৎসা কখনো বন্ধ করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না, সবসময় চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শ নিয়ে মেনে চলতে হবে। নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে হবে এবং সেই রিপোর্টটি সংরক্ষণ করতে হবে। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলেই আমরা জানি সেটা ডায়াবেটিস রোগীদের রোগের লক্ষণ। সেই নিয়মিতভাবে প্রতি সপ্তাহে গ্লুকোজ পরীক্ষা করে গ্লুকোজ কী মাত্রায় আছে রক্তে সেটা পরীক্ষা করতে হবে এবং সেটা সংরক্ষণ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটা বিশেষ বিষয়, ধূমপান, মদ পান অবশ্যই পরিহার করতে হবে। প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে, তা ঘুম, খাওয়া,
তারপরে ঘুম থেকে ওঠা, শারীরিক ব্যায়াম, প্রতিদিনের কার্যক্রম নির্দিষ্ট রুটিন মাফিক প্রত্যেকের আলাদা আলাদা রুটিন থাকতে হবে, সেভাবে চলতে হবে। ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে হবে। ডায়াবেটিস রোগটা কি, কেন হয়, এগুলো সম্পর্কে জানতে হবে এবং মানতে হবে। শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডায়াবেটিস রোগীদের শুধুমাত্র রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লে বা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হলেই না, যে কোনো অসুখ বিসুখ হলেই তাদের বিশেষভাবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এবার আমি তোমাদের বইয়ের পাঠ 3 আছে হৃদরোগ। দেখো, হৃদরোগ সম্পর্কে আমি আলোচনা করব। হৃদরোগটা কি? মানব দেহে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যক্রম যখন ব্যাহত হয় বা হৃৎপিণ্ড যখন অকার্যকর হয়, তখন শরীরে নানাভাবে খারাপ প্রভাব পড়ে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা আমাদের ব্যাহত হয়, এমনকি মৃত্যুও হতে পারে। তাই এবং এটাকেই আমরা হৃদরোগ বলি। এসো আমরা এখন একটা ভিডিও দেখব এবং কিভাবে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকারিতা আছে চলে আমাদের শরীরে, সেটা বোঝার চেষ্টা করি। দেখো ভিডিওতে কি দেখাচ্ছে। হৃৎপিণ্ড প্রতি মিনিটে, আমরা জানি হৃৎপিণ্ড প্রতি মিনিটে 60 থেকে 100 বার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের প্রতি কোষে বিশুদ্ধ রক্ত ও খাদ্য পুষ্টি কি করে, পৌঁছে দেয়। দেখো, একই সঙ্গে দেহের দূষিত রক্তকে বিশুদ্ধ করার জন্য ফুসফুসে সরবরাহ করে। এটা হৃৎপিণ্ডের একটি স্বাভাবিক কার্যক্রম। এখানে স্বাভাবিক কার্যক্রমটা দেখানো হচ্ছে। এখানে দেখো, নীল রং দিয়ে বোঝানো হয়েছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত, ঠিক আছে। আর যে লাল রং দেখা যাচ্ছিল সেটা বোঝানো হয়েছে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত। দেখো, যেসব নালী দিয়ে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে, দেখো যেসব নালী দিয়ে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করছে সেগুলোকে শিরা বলে। সেগুলোকে আমরা শিরা বলে। আর যেসব নালী দিয়ে রক্ত বের হচ্ছে, যেসব নালী দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে সেগুলোকে ধমনী বলে, ঠিক আছে। মানবদেহে রক্ত প্রবাহটা, হৃৎপিণ্ডের কার্যকারিতা দেখানো হচ্ছে। আচ্ছা, হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের মাধ্যমে কি হয়, সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি ফুসফুসে পাঠায়। হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের মাধ্যমে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে পাঠায়। আর ফুসফুসে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে অক্সিজেন যুক্ত হয়। তাহলে ফুসফুস আবার ধমনীর মাধ্যমে সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত পাঠায়। কোনো কারণে যদি এই কার্যক্রম ব্যাহত হয় তখন দেখা যাবে যে আমাদের হৃদরোগ দেখা যায় মানুষের মধ্যে। যেমন বিভিন্ন ধমনী শিরায় যদি চর্বি জমে যায় বা ব্লক থাকে, তখন হৃদরোগের সৃষ্টি হয়। এবং নানা ধরনের জটিল রোগ, যেমন হার্ট অ্যাটাক, তারপরে হার্ট ফেলিয়ার হয়ে মৃত্যু হতে পারে। এছাড়া হার্টের অনেক ধরনের রোগ হতে পারে। তাহলে আমরা কি এবার দেখব হৃদরোগের প্রধান কারণগুলো দেখি। হ্যাঁ, প্রধান কারণ কি? অনিয়ন্ত্রিত জীবনযাপন। নিয়ন্ত্রণহীনভাবে যদি জীবন পরিচালনা করে কেউ, সেখানে তাদের কি হৃদরোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। প্রধান কারণ অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য, যেমন ঘি, মাখন, চর্বিযুক্ত মাংস, হ্যাঁ, তারপরে বিভিন্ন তেল বা ঘিয়ে ভাজা প্রসেস ফুড, এগুলো যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে
হৃদরোগের সম্ভাবনা থাকে। প্রয়োজনের অধিক যদি খাদ্য শক্তি গ্রহণ করে, যে ক্যালোরিটা বা খাদ্য শক্তি আমার শরীরের জন্য দরকার তার চেয়ে বেশি ক্যালোরি যদি গ্রহণ করা হয় তাহলেও হৃদরোগের সম্ভাবনা থাকে। তারপরে ব্যায়াম, শারীরিক পরিশ্রম যদি না করা হয়, হ্যাঁ, সকল ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি আগেও বলেছি বারবার, ব্যায়াম, শারীরিক পরিশ্রম খুবই জরুরি। যে খাদ্যটা গ্রহণ করলাম আমরা সেটা বার্ন হওয়ার জন্য কি দরকার, আমাদের শারীরিক ব্যায়াম, পরিশ্রম করা দরকার। এছাড়া আর একটা কারণ হলো বংশগত কারণ। বংশগত কারণেও হৃদরোগ হতে পারে, শরীরে বিভিন্ন বিপাকীয় ত্রুটির কারণেও হতে পারে। ঠিক আছে, এরপর আমরা দেখব হৃদরোগ থেকে দূরে থাকার জন্য কি ধরনের নিয়ম আমাদের মানতে হবে। নিয়মিত সুষম খাদ্য এবং এ সংক্রান্ত বিধি নিষেধগুলো মেনে চলতে হবে। নিয়মিত প্রয়োজন অনুযায়ী ব্যায়াম, শারীরিক পরিশ্রম করতে হবে, একটু আগেই বলেছি। নিয়মিত হৃদরোগীর সব রোগীদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে নিয়মিত চিকিৎসকের পরামর্শ এবং ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে, প্রেশারটা নিয়মিত পরিমাপ করতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে, ঘুম থেকে উঠতে হবে। আর প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। আর একটা বিষয় হলো মানসিক চাপ, উত্তেজনা, রাগ এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ধূমপান, মদপান পরিহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন পালন করতে হবে। প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। অর্থাৎ রোগের শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয় তাহলে কি হৃদরোগ থেকে দূরে থাকা যায়। এরপর আমরা দেখি হৃদরোগীদের জন্য উপযুক্ত কি কি খাবার। দেখো ছবিতে আছে বিভিন্ন ধরনের রঙিন শাক সবজি পরিমিত পরিমাণে, এগুলো সবই পরিমিত পরিমাণে খেতে হবে। তবে শাক সবজি এবং টক ফল এগুলো নিজের পরিমাণের চেয়ে বেশি খেলেও সমস্যা হয় না। বেশি আঁশযুক্ত শাকসবজি যেমন বিভিন্ন টক জাতীয় ফল, শাকের মধ্যে পালং শাক, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক এগুলো খাওয়া যাবে। এবং বিভিন্ন টক জাতীয় ফল যেমন জাম্বুরা, লেবু, কমলা, আনারস এগুলো খাওয়া যাবে। লাল চালের ভাত বা লাল আটার রুটি এগুলো খাওয়া ভালো হৃদরোগীদের জন্য। মাছ, চর্বি ছাড়া মাংস এগুলো খেতে পারবে। ডিম প্রয়োজন অনুযায়ী খেতে পারবে, অতিরিক্ত না। তারপরে ননি তোলা বা মাখন তোলা দুধ, সেই দুধ থেকে টক দই এগুলো শরীরের জন্য ভালো। আরেকটা বিষয় হলো রান্নায় কম লবণ বা অতিরিক্ত লবণ দেওয়া যাবে না। লবণটা শরীরের জন্য, হৃদরোগীদের জন্য ক্ষতিকর। আর যে খাবারগুলো একেবারেই বাদ দিতে হবে সেগুলো দেখো, এটা হলো রঙিন শাকসবজি ফলমূলের ছবি দেখাচ্ছি, আমি কিছু নমুনা দেখাচ্ছি। আর বাদ দেওয়া খাবারগুলো এই যে দেখো, যে খাবারগুলো পরিহার্য করতে হবে, মাখন, ঘি, ডালডা, ক্রিম, সস, বেশি তৈলাক্ত চর্বিযুক্ত খাবার একেবারেই বাদ দিতে হবে ভালো থাকার জন্য হৃদরোগীদের। তারপরে আইসক্রিম, মিষ্টি, হ্যাঁ, বেশি চর্বিযুক্ত মাংস, কলিজা, মুরগির মাংস এগুলো বাদ দিতে হবে। বেশি লবণযুক্ত যেমন পনির, আচার, চাটনি, সস, সয়া সস, চিপস, চানাচুর, লবণযুক্ত বাদাম, লবণযুক্ত ইলিশ থাকে অনেক সময়, সেগুলো খাওয়া যাবে না। চিকেন ফ্রাই, পিৎজা, মাংসের তৈরি নাগেট এগুলো বাদ দিতে হবে। কি জন্য? হৃদরোগীদের ভালো থাকার জন্য। বেকারি খাবারেও কি থাকে, অনেক সময় বেকারি খাবারেও বিভিন্ন শরীরে ক্ষতিকর জিনিস থাকে, যেমন বিস্কুট, পেস্ট্রি, কেক এগুলো বাদ দিতে হবে। যে কোনো সব ধরনের সফট ড্রিঙ্কস, সবার জন্যই আমি বলছি, সব ধরনের সফট ড্রিঙ্কস তোমরা বাদ দিবে এবং হৃদরোগীরা তো খাবেই না। ঠিক আছে, আর কি টেস্টিং সল্ট, তারপরে সালাদে বিভিন্ন লবণ বা সালাদ ড্রেসিং এই সমস্ত জিনিস
ব্যবহার না করে সেই খাবারগুলো খেতে হবে হৃদরোগীদের ভালো থাকার জন্য। তাহলে আমরা হৃদরোগটা কি, হৃদরোগের কারণ কি এবং হৃদরোগ হলে কিভাবে চলতে হবে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। এবার আমি আসি উচ্চ রক্তচাপে। তোমাদের বইয়ের দ্বাদশ অধ্যায়ের পাঠ 4-এ আছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ তো তোমরা জানো, তোমাদের ফ্যামিলিতে বা জানো হাই প্রেশার, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি হাই প্রেশার। এটাও শরীরের জন্য কিন্তু মারাত্মক ক্ষতির কারণ। এর কারণও কিন্তু অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা। ঠিক আছে? উচ্চ রক্তচাপটা কি? উচ্চ রক্তচাপ হলো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হলো একটি রোগ। সেটা হলো যখন কোনো ব্যক্তির রক্তের চাপ, যে স্বাভাবিক রক্তের চাপ থাকে, যেমন দেখো হৃদ সংকোচন 90 থেকে 119 বা 20 এবং হৃদ প্রসারণ 60 থেকে 79 বা 80-কে আমরা স্বাভাবিক বলি। কিন্তু এর চেয়ে যদি বেশি হয় রক্তের চাপ, প্রেশার মেশিনে প্রেশার দিয়ে প্রেশার মাপা হয়, সেখানে যদি বেশি হয় তাকেই আমরা উচ্চ রক্তচাপ হিসাবে ধরতে পারি। এবার আমরা দেখি উচ্চ রক্তচাপ কারণ কি। হ্যাঁ, হাই প্রেশারের কারণ কি? কারণ কি? অনিয়ন্ত্রিত জীবনযাপন। অনিয়ন্ত্রিত জীবনযাপন কি, কেন, এগুলা আলোচনা করা হয়েছে। সেই জীবনযাপন যারা পরিচালনা করে, সেই জীবনে যারা অভ্যস্ত, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো ঘুমায় না, শারীরিক পরিশ্রম করে না, এই সমস্ত কিছু অতিরিক্ত টেনশন করে, তাহলে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর একটা হলো বংশগত কারণ। কারো মা বাবা, নিকট আত্মীয়দের যদি উচ্চ রক্তচাপের হিস্ট্রি থাকে, তাদের এই উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। যদি শরীরে ওজন যদি বেশি থাকে, ওজন আধিক্য হলে অবশ্যই, তাহলে কি, যে খাবারগুলো খাওয়া হয় হৃদরোগে আমরা দেখেছি যে যেগুলো খাওয়া নিষেধ, ওগুলো অতিরিক্ত চর্বি, তেল জাতীয় খাবার যদি বেশি ক্যালোরিযুক্ত, বলা হয় 1 গ্রাম প্রোটিনে 4 ক্যালোরি, আর সেই সমপরিমাণ 1 গ্রাম চর্বি জাতীয় খাদ্যে কিন্তু 9 ক্যালোরি, ডবলেরও বেশি। সেই ক্ষেত্রে কি ওজন আধিক্য হবে। চর্বি জাতীয় খাবার বেশি খেলে বা খাবার ক্যালোরি শরীরের চাহিদার তুলনায় বেশি খেলে তাদের উচ্চ রক্তচাপ হতে পারে। শরীরে কোনো বিপাকীয় ত্রুটি যদি থাকে, তাদেরও উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা দেখি উচ্চ রক্তচাপ থেকে দূরে থাকার জন্য কি কি নিয়ম মানতে হবে আমাদের। সেগুলো, এই নিয়মগুলো ওই হৃদরোগী বা ডায়াবেটিস রোগীদের যে নিয়মগুলো মানতে হয়, সেই সাধারণ নিয়মের মধ্যেই পড়ে। দেখো, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ এবং এর সংক্রান্ত বিধি নিষেধগুলো মেনে চলতে হবে। নিয়মিত প্রয়োজন অনুযায়ী ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করতে হবে। আর কি বিশেষ একটা দিক কি, নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে। প্রেশারটা নিয়মিত মাপতে হবে, তারপর সেটা চার্ট করে রাখতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, সেই অনুযায়ী ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় সেই অনুযায়ী ওষুধ খেতে হবে। এবং এই রোগীদেরও কিন্তু হঠাৎ করে ওষুধ বন্ধ করা চলে না ডাক্তারের পরামর্শ ছাড়া। আর একটা বিশেষ দিক হলো মানসিক চাপ, উত্তেজনা, রাগ অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো ধরনের মানসিক চাপ, উত্তেজনা আর আসতেই পারে, কিন্তু তার থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই দেখো, নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে, ঘুম থেকে উঠতে হবে। আগেই বলেছি দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। ধূমপান, মদপান পরিহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। তাহলে ডায়াবেটিস রোগীদের কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন
এবং স্বাস্থ্যসম্পন্ন জীবনযাপন করতে হবে। প্রতিদিন জীবনযাত্রা একটা রুটিন মেনে চলতে হবে। নিয়মিত ঘুমানো, নিয়মিত খাবার গ্রহণ করা, শারীরিক পরিশ্রম করা, এগুলো বিশেষ করে খাদ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাহলে কি এই রুটিনটা নিজের মতো করে তৈরি করে রুটিন মতো চলতে হবে। এছাড়াও আছে শারীরিক যে কোনো জরুরি অবস্থায় বা রক্তচাপ অনিয়ন্ত্রিত হলে বা রক্তচাপ যদি ওঠানামা করে, তখন অবশ্যই দেখা যায় যে কারো রক্তচাপ একদিন অনেক বেশি, অন্যদিন ওষুধ খাওয়ার পর দেখা গেল কমে গেল, তখন সেটাও কিন্তু ক্ষতিকর। এই যে রক্তচাপ যদি অনিয়ন্ত্রিতভাবে ওঠানামা করে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই যাদের এই লক্ষণ হয় তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে সেইভাবে ওষুধ সেট করতে হবে, সেইভাবে চলতে হবে, কারণ খুঁজে বের করতে হবে কেন এই রক্তচাপ বা প্রেশার বাড়ছে বা কমছে। ঠিক আছে, এবার আমরা দেখি উচ্চ রক্তচাপ রোগীদের জন্য খাবার উপযুক্ত কি ধরনের খাবার। এই যে বলছি, আমি আগেও বলেছি যে সমস্ত খাবারগুলো বেশি পরিমাণে খেতে পারবে, ইচ্ছা মতো খেতে পারবে, যেটা ক্যালোরি কম থাকে, চর্বি কম থাকে, এই যেমন রঙিন শাক সবজি, আঁশ জাতীয় সবজি দেখা যাচ্ছে, এগুলো খেতে পারবে। আর একটা বিষয় হলো একেবারে সিজনাল যে ফল বা সবজি থাকে, সেগুলো কি শরীরের জন্য উপকার, সেই সিজনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেগুলো খাদ্য তালিকা বেশি থাকতে পারবে। এছাড়াও লাল চালের আটা রুটি, লাল চালের ভাত, লাল আটার রুটি, এগুলো খাবে। আর যে সমস্ত খাবারগুলো পরিহার করবে, এটা খুবই খেয়াল করে দেখো তোমরা, পরিহার্য খাবারগুলো, যে খাবারগুলো খাওয়া থেকে একদম বিরত থাকতে হবে, সেগুলো কি বাদ দিতে হবে। সেগুলো হলো বেশি লবণযুক্ত খাবার, যেমন পনির, আচার, চাটনি, সস, চিপস, চানাচুর, এগুলো বাদ দিতে হবে। হৃদরোগীর ক্ষেত্রেও বলেছি লবণে সংরক্ষিত যে কোনো খাবার, যেমন নোনা ইলিশ, টিনজাত মাছ, এগুলো অ্যাভয়েড করতে হবে, একদম খাওয়াই যাবে না। মাখন, ঘি, ডালডা, তারপরে বেশি তৈলাক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না। চর্বিযুক্ত মাংস এবং এর তৈরি যে কোনো খাবার বাদ দিতে হবে। ফাস্ট ফুড অবশ্যই বাদ দিতে হবে, যেমন চিকেন ফ্রাই, পিৎজা, মাংসের তৈরি নাগেট, এই সমস্ত খাবার বাদ দিতে হবে উচ্চ রক্তচাপ রোগীদের। বেকারির খাবারও যেমন বিস্কিট, পেস্ট্রি, ক্রিম, কেক, এগুলো বাদ দিতে হবে। আরেকটা বিষয় একদম বাদ দিতে হবে, এটা শরীরের জন্য, সবার শরীরের জন্যই অত্যন্ত ক্ষতিকর, যেটা হলো সফট ড্রিঙ্কস। তারপরে ডার্ক কফি, এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর বলেছি টেবিল লবণ থাকবে না, খাবারে অতিরিক্ত রান্না খাবারে লবণ ব্যবহার করা ঠিক না রোগীদের। সালাতে লবণ, সালাতে অনেক সময় সালাদ ড্রেসিং, সস, এগুলো দেওয়া হয়, এই সমস্ত খাবার থেকে একদম দূরে থাকতে হবে। তাহলে কি উচ্চচাপ রোগীরা ভালো থাকতে পারবে। উচ্চচাপ রোগীর যদি উচ্চচাপ নিয়ন্ত্রণ করা যায়, তারাও ভালো থাকতে পারে। তা না হলে কি হয়, এই যে নিয়মের বাইরে যে আমি যে এতক্ষণ আলোচনা করলাম চললে ব্রেন স্ট্রোক, তারপরে সারা হৃদরোগে আক্রান্ত, বিভিন্ন অসুবিধা হয়ে এমনকি মৃত্যু হতে পারে। তাই আমাদের কি খাবার ব্যবস্থা নিয়ম মেনে চলা, শারীরিক পরিশ্রম, সমস্ত কিছু মেনে ডাক্তারের পরামর্শ নিয়ে কি ডায়াবেটিস রোগীরা, উচ্চচাপ বা হাই প্রেশারের রোগীরা, হৃদরোগীরা, এদের চলতে হবে। আমি এতক্ষণ আলোচনা করলাম কি অনিয়ন্ত্রিত জীবনযাপন পরিচালনা করলে যে সমস্ত সমস্যায় আমরা পড়ি বা যে সমস্ত রোগে আক্রান্ত হই, সেই রোগ থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, এটা জানতে হবে এবং সেভাবে মেনে চললে কি আমাদের
এই সমস্ত রোগ শোক থেকে আমরা অনেকটা ভালো থাকতে পারবো। এবার দেখি বাড়ির কাজ তোমাদের দেই। আমরা তাহলে দ্বাদশ অধ্যায়ের গত ক্লাসে এবং আজকের ক্লাসে যে 4টা পার্ট ছিল সম্পূর্ণ আলোচনা করলাম। বাড়ির কাজ, হৃদরোগীর জন্য নিয়মিত নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সময় খাদ্য সংক্রান্ত কোন কোন বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে তার একটি চার্টের মাধ্যমে তোমরা চার্ট করবে। হ্যাঁ, সুন্দর করে চার্ট করে বড় পেপারে করে তোমরা যদি ঘরে রাখো বা টেবিলের উপরে রাখো বা যেখানে খাওয়ার টেবিল ওখানে রাখো, তাহলে কি হবে, এই চার্টটা থাকলে বাড়িতে যারাই আছে সবাই একটু সচেতন হবে, তোমরাও সচেতন থাকবে খাওয়া দাওয়ার ব্যাপারে। এবং যদি হৃদরোগী বা ডায়াবেটিস রোগী বা এই উচ্চচাপ রোগীরা থাকে তাদের ক্ষেত্রে কি হবে, চার্টটা কাজে লাগবে, দেখলে সেভাবে মনে পড়বে, চোখের সামনে থাকবে। হ্যাঁ, আর একটা বাড়ির কাজ হলো এই যে উচ্চচাপ নিয়ন্ত্রণের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনে কোন কোন বিষয়গুলি বিশেষভাবে নজর দিতে হবে, এটাও তোমরা লিখবে। এটা এই দুইটা তোমাদের বাড়ির কাজ থাকলো। হ্যাঁ, তাহলে আমরা জানলাম কি উচ্চ রক্তচাপ আর হৃদরোগ সম্পর্কে জানলাম। এখন সবাইকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো তোমরা, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, সুস্থ থাকো। হ্যাঁ, এই দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।